সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিনোভা ভালো থাকুন এই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। দর্শক, আমরা এই অনুষ্ঠানে বরাবরের মতোই আজও কথা বলবো স্বাস্থ্য বিষয়ক একটি সমস্যা, তার প্রতিকার, প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে। আজ আমরা কথা বলবো পার্কিনসন্স ডিজিজ সচেতনতা নিয়ে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুর রহমান, কনসালটেন্ট, নিউরোলজি বিভাগ, স্কয়ার হসপিটাল। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা চাইলে আমাদের এই আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। এছাড়াও যুক্ত হতে পারেন ফেসবুকে, সেখানে গিয়ে লগ ইন করুন www.facebook.com/banglavision। স্যার, আমরা মূল আলোচনায় ফিরব। পার্কিনসন্স ডিজিজ এবং এর সচেতনতা নিয়ে যেহেতু কথা বলবো, তো দর্শকের আসলে জানা প্রয়োজন যে পার্কিনসন্স ডিজিজ এটি একটি আসলে মেডিকেলীয় টার্ম, তো অনেকের জন্যই বোধগম্য হবে না। তো পার্কিনসন্স ডিজিজ বলতে স্যার কি বোঝায়? সো পার্কিনসন্স ডিজিজ নামটা শুনলেই মনে হবে এটা একটা বিদেশি নাম, রাইট? একেবারেই না, আসলেই সত্যি এই রোগ যিনি আবিষ্কার করেছিলেন, প্রথম যিনি আইডেন্টিফাই করেছিলেন, তার নাম হচ্ছে পার্কিনসন। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আবিষ্কারকের নাম অনুসারে একটি রোগের নাম। জেমস পার্কিনসন্স, ব্রিটিশ ফিজিশিয়ান। প্রায় 1817 সালের দিকে তার কাছে এমন কিছু রোগী আসলেন, রোগটার মধ্যে রোগীগুলোর প্রেজেন্ট করলেন উইকনেস এবং কাঁপুনি, দুর্বলতা। আচ্ছা, দুর্বলতা এবং একটু কাঁপুনি। আচ্ছা আচ্ছা। কিন্তু উনি যখন নিউরোলজিস্ট ডাক্তার হিসেবে যখন এক্সামিনেশন করলেন, তখন দেখেন যে তার কোনো উইকনেস নাই। আচ্ছা, উনি পাজল হয়ে গেলেন, তাহলে এটা কী রোগ? ওই সময় এই রোগ টেক্সট বুকে ছিল না। সো উনি এটার নাম দিলেন শেকিং পালসি, মানে কাঁপুনি সহ দুর্বলতা। এবং ইন্টারেস্টিংলি পরপর 6টা রোগী উনি পেলেন। তো উনি চিন্তিত হয়ে পড়লেন, এটা কি ম্যানেজমেন্ট, কি করা যায়? সো ডাক্তাররা যখন কিছু বোঝে না তখন লিখে, যেমন জার্নালে লিখে। তখন তো জার্নাল ছিল না। তো উনি লিখলেন একটা রচনা, এসে, দি এসে অফ শেকিং পালসি। তো লিখে সেটা 1817 সালের কথা। তো উনি লিখলেন এবং অন্যান্য ডাক্তাররাও জানতে পারলেন। কিছুদিন পর উনি মারা গেলেন। তারও 40 বছর পর অন্যান্য ডাক্তাররাও এই রোগী পেলেন। তখন তারা এই ডিজিজটাকে একটা স্ট্রাকচার দিলেন এটার বিভিন্ন। এখন যেমন রোগের একটা বিদ্যা আছে না, যেমন কি লক্ষণ, কি প্রতিকার, কি, এটা সাজালেন। যখন সাজালেন তখন এটা একটা নাম দেওয়া প্রয়োজন হলো। সো তখন তৎকালীন ডাক্তাররা এই রোগটা ফিরে গেলেন কার নামে দেওয়া যায় বা কী নাম দেওয়া যায়। তখন তারা পার্কিনসনের কথা স্মরণ করে তার নামে এই রোগটা দিলেন, পার্কিনসন্স ডিজিজ। তাই আমি দুঃখিত যে এই নামের বাংলা অনুবাদ করা মুশকিল। একেবারে। আচ্ছা, তো পার্কিনসন্স ডিজিজ এটিতে আসলে কি সমস্যা হয়? প্যাথোফিজিওলজিতে যাওয়ার আগে যদি আমরা উপসর্গগুলো একটু আগে জানি, তাহলে অনেকের জন্য সহজ হবে বোঝা। ধন্যবাদ। পার্কিনসন্স ডিজিজটা আসলে একটা অবভিয়াসলি নিউরোলজিক্যাল ডিজিজ। সো নিউরোলজিতে অনেক রোগী আছে, স্ট্রোক আছে, মৃগী রোগ আছে। সো পার্কিনসন্স ডিজিজটাও একটা নিউরোলজিক্যাল ডিজিজ। বিশেষত এটা একটা প্যাটার্নের ডিজিজ, মুভমেন্ট ডিসঅর্ডার, মানে এটা চলাফেরার সাথে জড়িত অসুবিধা সংক্রান্ত রোগ। সো পৃথিবীতে যত মুভমেন্ট ডিসঅর্ডার আছে 2 ধরনের, একটা হচ্ছে বেশি মুভমেন্ট ডিসঅর্ডার, বেশি মুভমেন্ট সংক্রান্ত, একটা কম গতির রোগ। লাইক মনে করেন, সো এটা হলো কম গতির, আর বেশি গতির হলো লাইক এটা হচ্ছে ডান্সিং মুভমেন্ট টাইপ। আচ্ছা, সো পার্কিনসন্স ডিজিজটা হচ্ছে কম গতির মুভমেন্ট ডিসঅর্ডার। তার মানে বোঝা গেল যে এটার সাথে গতির চলাফেরার একটা ব্যাপার আছে। সে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখানে গতি কমে যাবে, সেটা চলাফেরার গতি হোক, কথা বলার গতি হোক, খাবার দাবারের ঢোক গিলার গতি হোক,
এগুলো কমে যাবে। আচ্ছা। তাহলে এই গতিগুলো কমে যায় কেন? পার্কিনসন্স ডিজিজটা আসলে কি? সো পার্কিনসন্স ডিজিজটা হলো একটা আসলে বিশেষ ধরনের একটা হরমোন আচ্ছা। এর অভাবজনিত উপসর্গ সম্বলিত একটা রোগ। এই হরমোনটার নাম হচ্ছে ডোপামিন। আচ্ছা। ইউজুয়ালি মানুষ এটাকে আনন্দের হরমোন বলে জানে, লাইক হরমোন অফ জয়। অর্থাৎ আমরা যখন আনন্দিত হই Right. বা খুশি হই তখন Right. এই হরমোন সিক্রেশনটা আসলে বাড়ে। মানে এই হরমোন সিক্রেশন হওয়ার কারণে আমরা আমরা খুশি হই। এক্সাইটেড হই। যেমন ধরুন আমি বলি যে এটা একটা এখানে ব্ল্যাক টি আছে না, জি। অথবা ধরুন কফি আছে, তো আমরা একটু কফি খেলে কি হয়, একটু নিজেকে একটু চাঙ্গা লাগে না? কারণ হচ্ছে এই কফিটা গিয়ে ডোপামিন সিক্রেট করে, তখন আমরা একটু ইজি ফিল করি, একটু গতি বাড়ে আমাদের কাজে কর্মে, এক্সাইটমেন্ট ফিল করি। সো মস্তিষ্কের মধ্যে কয়েকটা পার্ট থাকে, সামনের মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পিছনের। সো মধ্য মস্তিষ্কে একটা বিশেষ ধরনের জায়গা আছে। সো যখন রিসার্চার কিংবা ধরেন মেডিকেল স্টুডেন্টরা স্লাইড করে না, স্লাইড করে ব্রেন দেখে না, সো ওই বারবার ওই জায়গাটা কালো দেখায়। তো ডাক্তার একটু রসিকও বটে, তো একেবারে ওই জায়গাটার নাম ওভাবেই দিয়ে দিল, ঠিক আছে কালো যেহেতু এর নামই দিলাম কালো পদার্থ। সো ওই সাবস্টেন্সিয়া নাইগ্রা মেডিকেল টার্ম, ওই সাবস্টেন্সিয়া নাইগ্রা থেকে ডোপামিন বের হয়। এই ডোপামিন আমাদের অনেকগুলো কাজ করে। সো আপনাকে যদি আমি একটু লিস্ট দেওয়া প্রয়োজন, সো আমাদের যারা পার্কিনসন্স ডিজিজ রোগী আছে তাদের এই হরমোনের নামটা একটু মনে রাখবেন, কারণ এটা আপনার রোগের কারণ। নামটা ইংরেজি, মনে রাখা একটু কঠিন, কিন্তু আমি আবার রোগীদেরকে বলি যে ধরুন আমাদের নবীন একটা খেতাব ছিল না আলামিন, তো আলামিন ডোপামিন ওভাবে একটু ম্যাচ করে মনে রাখুন, মনে রাখা প্রয়োজন। যেমন আমরা ডায়াবেটিস হলে কি হরমোনের অভাব হয়? ইনসুলিন। সবাই জানে ইনসুলিন, তো এই নামটাও পরিচিত হওয়া প্রয়োজন, যেহেতু বাংলাদেশে পার্কিনসন্স ডিজিজ রোগটা আনডিটেক্টেড, কিন্তু রোগটা আছে, কিন্তু আছে, অবশ্যই আছে। তো আমি যেখানে যাচ্ছিলাম যে ডোপামিন হরমোন এর কি কি কাজ আছে আসলে? অনেকগুলো কাজ, যেমন আমরা যদি দুইভাবে সাজাই, যেমন মাংসপেশি সংক্রান্ত কাজ আর মাংসপেশি ছাড়া কাজ। আচ্ছা। তো মাংসপেশি সংক্রান্ত কাজের মধ্যে যেমন এই যে আমি আমার হাত পা নাড়ছি, ডোপামিনটা ঠিক হাত পা না, এটা ইন্সপাইরেটর হিসেবে কাজ করে ডোপামিনটা। তাহলে আমার গতি ঠিক থাকবে, আমার কোনো কাঁপুনি হবে না, আমার মাসেলগুলো গতির অভাবে রিজিড হয়ে যাবে না, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমার হাঁটা চলা খুব সুন্দর হবে, স্বাভাবিক হবে, আমার ব্যালেন্স ঠিক থাকবে, হাঁটার গতি ঠিক থাকবে, হাঁটার সময় দুই হাতের মুভমেন্ট ঠিক থাকবে। এই গেল মাসেল সংক্রান্ত ডোপামিনের কাজ। ডোপামিন কিন্তু আমাদের শরীরের যত জৈবনিক অ্যাক্টিভিটি আছে যেগুলো আমরা আসলে অ্যাওয়ার না, সেগুলোর উপরও কাজ করে। যেমন ধরুন ব্লাড প্রেশার, হার্ট রেট, এগুলোকে মেনটেন রাখে। প্লাস মনে করেন আমাদের স্বপ্ন, আমাদের ঘুম, মেজাজ, আমাদের মেমোরি, তারপর আমাদের এই যে আমরা এখন কিন্তু আমাদের নাড়ি ভুঁড়ি চলছে, এই যে নাড়ি ভুঁড়ি চলছে এটার গতি আমাদের বাংলা ভাষায় বলি যে পেশাব করা, পায়খানা, এগুলোর যে একটা গতি প্রয়োজন, সেগুলিও ডোপামিন মেইনটেইন। সমস্ত কিছুর যে একটি প্রভাব আসলে পুরো শরীরের উপরেই আছে। রাইট। তাহলে আমি কেন এত কথা বললাম? কারণ হচ্ছে ডোপামিনের যেহেতু অভাব হয়, এর প্রতিটি ক্ষেত্রেই এটার এফেক্ট পড়বে, বাধা সৃষ্টি হয়। রাইট। সো মনে করুন ডোপামিন। তো এই যে ধীর হওয়া ছাড়া আর কি কোনো আসলে উপসর্গ আছে যেটি একেবারে চোখে পড়ে, বা কি হয় একজন মানুষের কাঁপুনি হওয়া? সো মনে করেন পার্কিনসন্স ডিজিজ ইজ এ লাইফ চেঞ্জার ডিজিজ। আচ্ছা। ওই যে বললাম যে পার্কিনসন্স ডিজিজের ফলে মধ্য মস্তিষ্কের যে কালো জায়গা, সেই জায়গাটা ডিজেনারেশন হয়ে যায়, মানে ছোট হয়ে যায়। আচ্ছা। তো ছোট হয়ে গেল, ফলে ওই জায়গাটা যদি ডোপামিনের ফ্যাক্টরি হয়, তো ডোপামিন তৈরি হচ্ছে সাবস্টেন্স হয়ে যায় বা কমে যায়। তাহলে ফ্যাক্টরিটা ছোট হয়ে গেল, ফ্যাক্টরি ছোট হলে তো প্রোডাকশনও কমে যাবে, লাইক ডোপামিন কমে যাবে। সারা বিশ্বে কিন্তু এই রোগটা বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়ছে।
ধরুন এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্স বলছে যে 1,17,18,18 বাই দিস টাইম 20 লক্ষ মানুষের এই রোগ আছে। এই রোগের সংখ্যাটা ক্রমশ বর্ধমান, কারণ আপনি যদি, এটা হলো 2021 সালের ডাটা, আপনি যদি 2019 সালে চিন্তা করেন তাহলে 85 লক্ষ ছিল সারা বিশ্বে এই রোগীর সংখ্যা। তার মানে এটা বেশ ধেয়ে এই রোগীর সংখ্যা বাড়ছে। এবং দেখা গেছে গত 25 বছরে এই রোগের সংখ্যা ডাবল হয়েছে। তো আপনি 2019 সালে যদি এই রোগের সংখ্যা 85 লক্ষ হয় আর 2021 সালে এই রোগের সংখ্যা যদি 1,17,00,000 হয়, তাহলে আপনি বুঝতেই পারছেন যে যত দিন যাচ্ছে বাড়ছে। বাংলাদেশে এই রোগীর একদম ক্লিন কাট রিসার্চ ওয়াইজ স্ট্যাটিস্টিক্স নাই, কিন্তু আমার নিজস্ব প্র্যাকটিস, আমি স্কোয়ারের ডাক্তার, আমি স্কোয়ারে প্র্যাকটিস করি এবং আমি একজন পার্কিনসন স্পেশালিস্ট হিসেবে বিদেশ থেকে ডিগ্রি এনে আমার এই রোগীর উপর আমার একটা বিশেষ ইউনিট গড়ার জন্য আমি অহর্নিশ পরিশ্রম করে যাচ্ছি। আমি দেখেছি গত 1.5 বছর চিন্তা করলে আমি 350 এবং বর্তমান 6 মাস আরও পার হয়ে গেছে, আমার প্রায় 500-র উপরে রোগী আছে। সো আপনি চিন্তা করেন 2 বছরে আমি একক ডাক্তার হিসাবে 500 রোগী দেখেছি। বাংলাদেশে বড় বড় অনেক আরও প্রফেসররা আছে নিউরোলজিস্ট, তারাও দেখেছে। এই রোগীর সংখ্যা কিন্তু কম নয়, এবং এই রোগীর ব্যাপক ভিত্তিক লক্ষণ থাকার কারণে এর একটা বিশাল গণসচেতনতা প্রয়োজন, যেটা এই মুহূর্তে খুব একটা লক্ষণীয় নয়। আচ্ছা, তো স্যার যেহেতু আপনি বলছিলেন যে মুভমেন্টে অসুবিধা হয় কিংবা কাঁপুনি হয় এবং তার চলাফেরা, দৈনন্দিন যে তার কর্মকাণ্ডগুলো আছে নিজের পরিবারের বা তার আশেপাশের, তো কি কি অসুবিধা আসলে একজন মানুষ চলার পথে তিনি আসলে অনুভব করেন, সেগুলো কি একটু আমাদের দর্শকদের জানাবেন? এটা খুবই প্রয়োজন জানা। প্রথম কথা হলো মাংসপেশি সংক্রান্ত বলি। পেশেন্টের এক ধরনের কাঁপুনি হবে, হাত শুরু হবে, অনেকের হাত দিয়ে শুরু হয়। আর পার্কিনসন্স ডিজিজটা হচ্ছে এসিমেট্রিক ডিজিজ, এক সাইড বেশি হবে আর এক সাইডের থেকে। সো ধরুন কারোর ডান সাইডে কাঁপুনি বেশি, শুধু ডান সাইডেই কাঁপুনি হলো, কারোর ডান সাইডে বেশি। আর এটা হচ্ছে কাঁপুনিটা হবে বিশ্রামের সময়, এটাকে বলে রেস্টিং ট্রেমার। আচ্ছা, এটা গেল একটা। তো অর্থাৎ তার হাতের কাজে অসুবিধা হবে, সেটি লেখা থেকে শুরু করে খাওয়া দাওয়া। এরপরে হলো মেইন, এটা হলো গতি কমে যাবে। যেমন আগে আপনি আমার যে জামাটা আমি পরতে পারতাম যত দ্রুত, এখন আর পারছি না। আগে আমি আমার চুল যত আঁচড়াতে পারতাম, দাঁত ব্রাশ করতে পারতাম, এখন আর পারছি না, গতি কমে গেছে। এই গতি কমে যাওয়ার জন্য হয় কি জানেন, মাসেলগুলো রিজিড হয়ে যায়, শক্ত হয়ে যায়। তখন কি হয় যে ইভেন আপনার যদি গতি থাকেও, ইভেন আপনি ব্রাশ করার ক্ষেত্রে আপনার মাসেলগুলো মুভ করে না, স্টিফনেস এটাকে বলে। আর ডাক্তাররা যখন এক ধরনের পরীক্ষা করে তখন এটাকে বলে কগ হুইল রিজিডিটি পায়। তার মানে বোঝা গেল যে ট্রেমার আছে, গতি কমে গেছে, রিজিডিটি। আর ভেরি ইম্পর্টেন্টলি হাঁটা চলার সময় অসুবিধা হয়, ব্যালেন্সে অসুবিধা হয়। হাঁটার বিশেষ ক্রাইটেরিয়া আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে হাঁটে তারা একটু স্লো হবে। যেমন হাঁটার স্টেঞ্চ বলে না, এক পা থেকে আরেক পায়ের দূরত্ব, এটা কমে যাবে। সেটাকে বলে শাফলিং গেইট। তো আপনি এরকম এরকম করে অল্প অল্প করে আস্তে আস্তে হাঁটেন। এবং অনেক সময় দেখেন আপনি ফ্রিজিং হয়ে যান, কোনো একটা ন্যারো জায়গায় হলে আপনি স্টাক অন হয়ে যান এবং নড়তে পারে না, এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর কিছুক্ষণ পর আবার অনেক একটু চেষ্টা করে আবার এটাকে বলে ফ্রিজিং হয়ে যাওয়া, রাইট? তারপরে মনে করেন যে এই যে গতিটা কমে গেল, তাহলে কি হয়, তার ব্রেন বলছে তার দ্রুত যেতে হবে, কিন্তু তার শরীর পারছে না। তখন সে কি করে, চেষ্টা করে এবং পড়ে যায়। সো এটা ফল ইজ ভেরি ডিভাস্টেটিং। অনেক ইনজুরিও হতে পারে, আনএক্সপেক্টেডলি ব্রেন ইনজুরি হয়ে গেল, বয়স্ক রোগীদের ফিমার ফ্র্যাকচার হয়ে গেল। আরেকটা ভালো কথা যে কাদের এই রোগটা হয়, বিশেষ করে যে কোনো বয়সে হতে পারে, কিন্তু তবে মেজরিটি ক্ষেত্রে 55 to 60, আমার বেশিরভাগ রোগীদের অ্যাভারেজ এজ হচ্ছে 55 to 60। যদি এইটা মানে 10-15 বছর হয়, তাহলে এটা
জেনেটিক হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যেতে হয় যে আর কারো আছে কি না এই ধরনের। আর যদি ধরুন 35 থেকে 50-এর মধ্যে হয় তাহলে আর্লি অনসেট পার্কিনসন্স ডিজিজ, আর যদি 60-এর পরে হয় তাহলে লেট অনসেট পার্কিনসন্স ডিজিজ। মোটামুটিভাবে মোটা দাগে আপনি বলতে পারেন 55 to 60 এজ। তার মানে হলো যে এটা একটু বয়স্কদের রোগ। তাহলে একটা সোশ্যাল ইম্প্যাক্টের কথাও আপনাকে ভাবতে হবে। যখন তার বয়স হয়, যখন তার রোগটা হয়, সে হয়তো রিটায়ারমেন্টের কাছাকাছি, রাইট? ইনকাম জেনারেশনে এফেক্ট হয়। আমার এমন রোগীও আছে যাদের বয়স 30-35, সে চাকরি করছে, তার ফ্যামিলি সদ্য শুরু হয়েছে। সো আপনি চিন্তা করেন এই সময়ে জবের ক্ষেত্রেও সে ধরেন একটা ব্যাংকার, সে আগে লিখতে পারতো, এখন লেখালেখির কাজটা অসুবিধা হচ্ছে, কাস্টমার দেখছে, সে কাঁপছে। সো এটা একটা এম্বারেসিং এবং অথরিটি হয়তো পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, তো এটা আপনি বলছিলেন যে যেহেতু আমাদের ব্রেইনের একটি অংশ থেকে যে হরমোন আসলে নিঃসৃত হয়, সেটির প্রোডাকশন যদি কোনো কারণে কমে যায় কিংবা কমে গেলেই আসলে এই অসুখটি হয়। তো আমরা তো জানি যে কোনো অসুখের ক্ষেত্রে অনেক ধরনের রিস্ক ফ্যাক্টরস কাজ করে এবং তার পেছনে কিছু মডিফায়েবল ফ্যাক্টর থাকে, কিছু নন মডিফায়েবল ফ্যাক্টর থাকে। আসলে কিছু উপরে আমাদের হাত থাকে, কিছুকে আমরা আসলে কন্ট্রোল করতে পারি না। তো এই পার্কিনসন্সের ক্ষেত্রে কি আসলে এরকম কোনো ফ্যাক্টর কি আছে, নাকি এটা আসলে স্পন্টানিয়াসলি যে কারো ক্ষেত্রেই হতে পারে, বা জেনেটিক কোনো প্রিডিসপোজিশন? পুরো ব্যাপারটি যদি একটু বুঝিয়ে বলতেন। শিওর। তার আগে আমি যে একটা জিনিস এখনো বলা হয়নি, মুভমেন্ট মানে মাসল সংক্রান্ত লক্ষণগুলোতে হলো। এছাড়া আর কি কি লক্ষণ আছে যেটা পার্কিনসন ডিজিজকে আসলে মানে বৈশিষ্ট্যপূর্ণ করে? এটা এই জন্য আমি জোর করে বলছি, কারণ হচ্ছে যে আপনি পার্কিনসন্স আমরা মেইনলি বলতে বুঝি ওই যেগুলো মাসল রিলেটেড, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে সবই কিন্তু ম্যানেজ করতে হবে, কারণ ডোপামিনের ডাইভার্স ফাংশন আমি একটু আগে বললাম না, সো এটা একটা আমব্রেলার মতো। তার লক্ষণগুলোও কিন্তু প্রতিটি ক্ষেত্রে হবে। যেমন আপনাকে বলি, পেশেন্ট যখন বসা থেকে দাঁড়াবে তখন সে একটু মনে করবে তার মাথা ঘুরাচ্ছে। আসলে এটা কি হচ্ছে, তার অটোনমিক নার্ভাস সিস্টেম এফেক্ট হয়ে গেছে। কারণ আমরা নর্মালি বসা থেকে দাঁড়ালে আমাদের ব্লাড প্রেশার কমে ডিউ টু গ্র্যাভিটি, রাইট? একদম রাইট। কিন্তু আমাদের এই যে এখানে একটা অটোনমিক নার্ভাস সিস্টেম আছে, রাইট ওয়েকে কারেক্ট করে ফেলে। কিন্তু পার্কিনসন্স পেশেন্টের ক্ষেত্রে অটোনমিক নার্ভাস সিস্টেমটা এফেক্টেড হওয়াতে সে আর এই সাডেনলি দাঁড়ানোর ফলে ব্লাড প্রেশার যে কমে গেল সেটাকে আর বাড়াতে পারছে না। তখন ব্রেইনে যেহেতু রক্ত সাপ্লাই কমে গেল, ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে, গ্র্যাভিটির কারণে, তখন সে একটু ওয়াবলি ফিল করে, মানে একটু ডিজি, মাথা ঘুরে ওঠে। সে সময় আমরা শিখিয়ে দিই আগে আপনি দাঁড়াবেন, তারপর সেট হবেন, তারপরে হাঁটবেন। এটা একটা। আর একটা হচ্ছে ঘুম, বিশাল একটা ফ্যাক্টর ঘুম। ঘুমের সময় এগেইন ডোপামিনের অভাবের কারণে তার যে মূত্রথলির যে গতি সেটাও কমে যায়, ফলে একসাথে সব মানে প্রস্রাব ক্লিয়ার করতে পারে না। সে একটু পর পর তার উঠে পেশাব করতে হয় না, ইনকমপ্লিট, মানে একেবারে কমপ্লিটলি আসলে তিনি প্রস্রাব ইভাপোরেট করতে পারছেন না, ফলে ঘুমের মধ্যে তাকে 2-3 বার উঠতে হয়। এটা আমরা জিজ্ঞেস করি। আরেকটা হলো যে ঘুমের মধ্যে সে কথা বলে, রাইট? ঘুমের মধ্যে কথা বলে এবং ভিভিড স্বপ্ন দেখে, মানে দুঃস্বপ্ন। ওই স্বপ্নগুলোতে সে রিয়েক্ট করে। ধরুন আপনি স্বপ্ন দেখছেন আপনার কোনো প্রিয় পার্সনকে বাঘে খেয়ে ফেলতেছে, এটা ভিভিড ড্রিমিং। সো আপনি কি করবেন তখন? আপনার প্রিয় পার্সনকে টেনে ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করবেন স্বপ্নের মধ্যেই, অথবা বাঘটাকে একটু তাড়ানোর চেষ্টা করবেন। আসলে আপনি হাতটা এরকম করছেন না, আসলে আপনি তো আপনার পাশেই তো আপনার পার্টনার শুয়ে আছে, তো তাকে আপনি ঘুষি দিয়ে ফেলবেন অথবা লাথি দিয়ে ফেলবেন। দিস ইজ আপনি একটু আগে বললেন না যে প্রতিকারের ক্ষেত্রে এই সিমটমটা একটু ভালো করে লক্ষ্য করা উচিত। কারো যদি স্বপ্নের মধ্যে এরকম রিঅ্যাক্টিভিটি দেখা দেয়, যেটাকে আরবিডি বলে, রেম স্লিপ বিহেভিয়ার ডিসঅর্ডার বলে, এরকম যদি থাকে, অথবা যদি ঘুমের মধ্যে কথা বলে,
তাহলে তাকে একটু ফলো করা দরকার, পার্কিনসন স্পেশালিস্টের কাছে তার যাওয়া দরকার। হয়তো ঘুমের পার্কিনসনের লক্ষণই প্রকাশিত হয়নি এখনো, মানে স্টাডি শোড যে এই লক্ষণটি প্রকৃত পার্কিনসনের কাঁপুনি বা অন্য মাসেল রিলেটেড সিমটম প্রকাশের 10 বছর আগে থেকে এটা শুরু হয়ে যায়। এটা একটা। আরেকটা হলো যে ধরুন আবেগ অনুভূতি, এংজাইটি, টেনশন, ছোট ছোট কারণেই টেনশন হয়ে যায়, আপনি অ্যাভয়েড করতে পারেন, এটা ডোপামিনের ভেরিয়েশনের কারণে হচ্ছে। তারপর আপনার মেমোরি কমে যাচ্ছে, মানে স্মরণ শক্তি কমে যাচ্ছে। তারপর মনে করেন যে বললাম যে নাড়ি ভুঁড়ির চলন ডোপামিন করে না, তো পার্কিনসনের ক্ষেত্রে এই দৃশ্যমান যে মাসেলগুলোর যেমন গতি কমে যায়, ওই নাড়ি ভুঁড়ির মাসেলের গতিও কমে যায়। তাতে কি হয়? কনস্টিপেশন হয়। সো কনস্টিপেশন ইজ এ মেজর প্রবলেম। যখন আপনি ম্যানেজ করবেন, পেশেন্টকে ওষুধ দেবেন, গতি কমে যাচ্ছে, তখন এটা আমি বলতে চাচ্ছি যে কষা একটা বিশাল ফ্যাক্টর। তারপর আপনার ভিজুয়াল হ্যালোসিনেশন হতে পারে, অর্থাৎ এটা বলতে বোঝায় যে মনে করেন আপনি দেখছেন আপনার বিছানায় কে যেন বসে আছে, আসলে আপনি দেখছেন না, বা আপনার ওয়াইফ দেখছে না, বা হাজব্যান্ডের রোগ হয়েছে, সে দেখছে তার বিছানায় কে যেন বসে আছে। তো এই যে অ্যাকচুয়ালি অর্থাৎ নানাবিধ উপসর্গ নিয়েই পার্কিনসন্স একজন মানুষকে আক্রান্ত করতে পারে, এবং একজনের যে আসলে সব উপসর্গ থাকবে তাও নয়, কিছু কিছু উপসর্গ প্রকাশিত হয়। স্যার, এর মধ্যে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আসবো। শিওর। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। জি, আমি শুনতে পাচ্ছি, জি বলুন। আচ্ছা, আমি একটা বিষয় জানতে পারি। প্রথমত যে পার্কিনসন এই ডিজিজটি, এটা কি মানে কনজেনিটাল কিনা, এটা হয়তো বা বোঝাই যাচ্ছে কনজেনিটাল হতে পারে। আর ডাউন সিনড্রোম বলে একটা ডিজিজ আছে, এই দুটোর মধ্যে লক্ষণগত পার্থক্যগুলো যদি একটু আলোচনা করতেন আর কি। জি জি, চমৎকার প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ প্রশ্ন করবার জন্য। আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমরা চেষ্টা করব। স্যার, পার্কিনসন্স কি আসলে কনজেনিটাল বা জন্মগতভাবে কি কেউ পার্কিনসন নিয়ে আসলে পৃথিবীতে আসতে পারে কিনা, এরকম একটি প্রশ্ন করেছেন। সো জিনিসটা হলো যে উনি জানতে চাচ্ছেন যে আপনি জানতে চাচ্ছেন যে এটা বংশগত কিনা। হ্যাঁ, পার্কিনসন ডিজিজটা কেন হয়, ওই যে বললাম যে ডোপামিনের সাবস্টেন্সিয়া নাইগ্রা বা ওই যে কালো পদার্থটা ক্ষয় হয়ে যে ডোপামিন কমে গেল, এইটার এক্সাক্ট কারণ কিন্তু এখনও আন্ডার রিসার্চ। 86% ক্ষেত্রে এখনও জানা যায়নি যে এটা কেন হয়, বাট 14% ক্ষেত্রে পার্কিনসন ডিজিজ হচ্ছে বংশগত ডিজিজ। বাট একটু অখুশির খবর হলো যে ঠিক কোন জিন মিউটেশন হয়ে এই বংশগত পার্কিনসন্স ডিজিজটা হয় এখনো ডিসাইডেড না। এবং এটা স্যার ইউজুয়ালি আপনি বলছিলেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো আসলে যারা এজেড অথবা একটু লেট এইজের একটা অসুখ, আমরা যেমন ইউজুয়ালি দর্শক যে কথাটি বলছিলেন যে ডাউন সিনড্রোম, তো এটি তো আমরা জানি একেবারে আর্লি চাইল্ডহুড থেকেই একটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির কারণে এটি হয়ে থাকে। তো পার্কিনসন তো আসলে একেবারে শিশুরা জন্ম হয়ে পার্কিনসন নিয়ে পৃথিবীতে এসেছে, এরকম কি আসলে দেখা গেছে না না, সেটি জানতে চাইছেন। না, ধরুন মোটামুটি ভাবে 10-15 বছর থেকে বংশগত পার্কিনসনের সিমটমটা শুরু হয়, বা ইয়াং যাদের। ধরুন আমি নিউ ইয়র্কে যে বাংলাদেশি বংশোদ্ভূত একটা পেশেন্ট, যেটা নিউ ইয়র্কে আমি দেখেছি, তার শুরু হয়েছিল 14 বছর বয়সে। আমি যখন দেখেছি তার বয়স তখন 19। বাংলাদেশেও আমার যে একটা পেশেন্ট আছে, আমি তাকে জেনেটিক হিসাবেই ট্রিট করছি, এটা হচ্ছে তার বয়স 19। সো 19 বাংলাদেশেও আছে বংশগত। সো বংশগত পার্কিনসন ডিজিজটা ইন সামারি বলা যায় যে আছে, স্ট্যাটিস্টিক্স শো 14% সাধারণত 10 থেকে 15 বছর বয়সে সিমটম দেখা দেয়। তবে কোন জিন মিউটেশন দিয়ে হয় তা এখনো ডিসাইডেড না। যদি হতো তাহলে পার্কিনসন ডিজিজ হয়ে যেত একটা কিউরেবল ডিজিজ একেবারে। এবং দর্শক আমাদের কাছে জানতে চাইছিলেন যে আসলে ডাউন সিনড্রোমের সাথে এর কি কোনো আসলে সামঞ্জস্য বা পার্থক্য আছে কিনা, তো সেটি আমি অলরেডি কিছুটা বলেছি স্যার, যে এটা ক্রোমোজোমাল একটা অ্যাবনর্মালিটি এবং শিশুরা ইউজুয়ালি জন্মগতভাবেই ট্রাইজোমি 21 যে একটি মিউটেশন সেটার কারণে হয়, এবং নানাবিধ সমস্যা হয়। আমরা অন্য কোনো পর্বে আসলে ডাউন সিনড্রোম নিয়ে আলোচনা করবার চেষ্টা করব স্যার। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটা ছোট বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আবার আলোচনা করব।
দর্শক দেখছেন মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক ফিরে এলাম বিরতির পর, অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে যুক্ত থাকবার জন্য। স্যার, বিরতিতে যাবার আগে আমরা পার্কিনসন্স ডিজিজ আসলে আমাদের শরীরে কোন কোন অংশকে এফেক্ট করে এবং পুরো ডিটেইলে আমরা আসলে বিস্তারিতভাবে জেনেছি। এখন একটু জানাবেন স্যার, ক্লিনিক্যাল এই ফাইন্ডিংগুলো ছাড়া আর কোনোভাবে কি আসলে এটিকে আপনারা ডায়াগনোজ বা কনফার্মেশনের জন্য কিছু করে থাকেন কিনা? আনফর্চুনেটলি যে টেস্ট দিয়ে পার্কিনসন ডিজিজকে ডায়াগনোস করা হয় সেই টেস্টের নাম হচ্ছে ড্যাট স্ক্যান, ডোপামিন অ্যাবজর্বেন্ট টেস্ট স্ক্যান। সেই টেস্টটা বাংলাদেশে নেই। আচ্ছা। তবে আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিসের পরেও জাস্ট সেকেন্ডারি কোনো কজ আছে কিনা সেটা বোঝার জন্য একটা বেস লাইন একটা এমআরআই করে থাকি। সেটা পার্কিনসন ডিজিজ ডায়াগনোসিসের জন্য নয়, বাট পার্কিনসন ডিজিজের আরেকটা কথা হচ্ছে দুই ধরনের পার্কিনসন ডিজিজ আছে, একটা হচ্ছে ক্লাসিক আর একটা হচ্ছে এটিপিক্যাল পার্কিনসন ডিজিজ। সো ক্লাসিক হচ্ছে ওই যে বললাম ইডিওপ্যাথিক, যেটা 86% ক্ষেত্রে, আর এছাড়া আর এটিপিক্যাল পার্কিনসন্স ডিজিজকে অনেক সময় পার্কিনসন্স প্লাস সিনড্রোম বলা হয়ে থাকে। এক্ষেত্রে কিছু লক্ষণ দেখে আমরা বুঝতে পারি। সো ওই ক্ষেত্রে এমআরআইটা একটু ভালো কাজ করে যে সেকেন্ডারি কোনো কারণ আছে কিনা। লাইক আমি মনে বলি আপনাকে, ধরুন স্ট্রোক হয়েছে এমন জায়গায় যেটা ডোপামিন এনার্জিক সিস্টেমকে এফেক্ট করতেছে। আচ্ছা। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি পার্কিনসনিজম শব্দটা পাবেন, অর্থাৎ পার্কিনসনের কিছু ফিচার পাবেন, কিন্তু এটা পার্কিনসন্স ডিজিজ কিনা সেটাই করার জন্য দেখতে হবে যে এটার এই ধরনের ডিজিজকে বলা হয় ভাস্কুলার পার্কিনসন্স ডিজিজ মনে করেন, অর্থাৎ স্ট্রোক হয়েছে। এছাড়া সেকেন্ডারি কিছু এক্সক্লুড করার জন্য যা যা ইনভেস্টিগেশন দরকার তা করা হয়। কিন্তু পার্কিনসন্স ডিজিজ অ্যাকচুয়ালি very much clinical diagnosis, like 90-95%. চমৎকার। তো এই যে ডায়াগনোসিস হয়ে যাবার পরে চিকিৎসার কি কি আসলে ধাপ আছে সেটি যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন। তো বিরাট চ্যাপ্টার। আপনি আমার দর্শকদেরকে মেডিকেল কলেজে নিয়ে যেয়েন না, একেবারে বোধগম্য করে কি কি অপশন আছে। তো মেইন হচ্ছে যে পার্কিনসন্স ডিজিজের মেইন এরেনাটা হচ্ছে, আপনাকে আমার পেশেন্টদেরকে আমি যেটা বুঝাই যে এখনো পর্যন্ত জানা যায়নি যেহেতু কেন এটা হয়, তাই এই রোগটা কিউরেবল না, কিউর করা যায় না, পুরোপুরি ভালো হয় না। হ্যাঁ, কারণ কি, কারণ কেন এই সাবস্টেন্সিয়াল ডিজেনারেশন হয় এটা যদি আমি জানতে পারতাম তাহলে আমি একটা ওষুধ আবিষ্কার করে ফেলতাম। তখন 20 দিন 10 দিন বা 1 মাস ওই ট্যাবলেটটা খেলেই পার্কিনসন ভালো হয়ে যেত। সেই সিচুয়েশনটা যেহেতু এখন নাই, তাই আমাদেরকে চিন্তা করতে হবে যে ডোপামিনের অভাব, তো ডোপামিন দিলাম, চিকিৎসা হয়ে গেল। লাইক ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা কি করি, যে ইনসুলিনের অভাব, আমরা ইনসুলিন দেই, এবং বেশিরভাগ মেডিসিন, এটি কন্ট্রোলেবল একটি অসুখ, কিউর নাই কিন্তু চিকিৎসা আছে। আচ্ছা। আসলে কিন্তু মেডিসিন, ক্রনিক মেডিসিন ডিজিজের বেশিরভাগই কিন্তু এরকম, আমরা এক্স্যাক্টলি জানি না। মানে কেউ কি আছে যে হাইপারটেনশন, ডায়াবেটিস ঘরে ঘরে আসলে, থাইরয়েড, কেউ কি বলবে 1 মাস ওষুধ খেলে থাইরয়েড ভালো হয়ে যাবে, দীর্ঘমেয়াদী চিকিৎসা। সেম অনেক সময় রোগীরা যখন শুনে যে পার্কিনসন্স ডিজিজটা কিউরেবল না, তখন একটু পাজল হয়ে ওঠে। আমি বলি, লোক সব ডিজিজই মোটামুটি ক্রনিক ডিজিজগুলি অ্যাকসেপ্ট, লাইক ইনফেকশন, আপনার সোর থ্রোট হয়েছে, ইনফেকশন হয়েছে 7 দিন, সেটিও স্যার আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের দিকেই আমরা যাচ্ছি আসলে। তো এজন্য, বাট ওয়ান থিং আমি আমার রোগীদেরকে অ্যাম্পল টাইম নিয়ে বোঝাই, সেটা হচ্ছে যে পার্কিনসন্স ডিজিজ যেহেতু ক্রনিক্যালি ক্ষয় হয়, গ্র্যাজুয়ালি ডোপামিনার্জিক সিস্টেমটা ক্ষয় হতে হতে পার্কিনসন্স ডিজিজটা প্রোগ্রেস হয়। বিজ্ঞানীরা উঠে পড়ে লেগে গেল কিভাবে এই প্রোগ্রেশনটাকে কমানো যায়। একেবারে আমি তো ডিজেনারেশনকে স্টপ করতে পারবো না, কিন্তু আমি যদি ডিজেনারেশনের গতিটা কমিয়ে ফেলি, তাহলে তারা অ্যান্সার পেলো যে কিভাবে এটা করা যায়। তার অ্যান্সার পেলো সেটা হচ্ছে এক্সারসাইজ। সো আমি আমার রোগীদেরকে এক্সারসাইজ এর উপর এমফাসাইজ দিয়ে তাদেরকে মেক শিওর করি যে তারা এক্সারসাইজ করে। সো এক্সারসাইজ করলে কি হবে,
ধরুন আমার বয়স 80 বছর বয়সে আমার পার্কিনসন্স ডিজিজটা হলো, একেবারে আমি যদি এক্সারসাইজ না করি 5 বছরের মধ্যে আমি শয্যাশায়ী হয়ে যাব। আর যদি আমি এক্সারসাইজ করি তাহলে এই গতিটাকে কমিয়ে কমিয়ে আমি রোগীদেরকে বলি, ধরুন আমি প্রার্থনা করি, প্রচেষ্টা করি আপনি 120 বছর বাঁচবেন, প্রার্থনাটা কি আর একটু বাড়িয়ে বলবো? রোগী হেসে বলে। সো যাই হোক, আমাদের টার্গেট হচ্ছে যে রোগীকে 110 বছর বাঁচিয়ে রাখা। আল্লাহ বাঁচাবে, কিন্তু প্রচেষ্টা আমরা চেষ্টা করব, রাইট। কিন্তু সে বিছানায় শয্যাশায়ী হবে না। এটা একমাত্র পথ হচ্ছে এক্সারসাইজ, এক্সারসাইজ, এক্সারসাইজ বেসড অন দ্য স্টাডি, বেসড অন দ্য রিসার্চ। আচ্ছা, তাহলে ট্রিটমেন্টের ক্ষেত্রে ডোপামিন দেওয়ার অনেক পথ আছে। কিছু কিছু আছে আপনি ডাইরেক্টলি ডোপামিন দিলেন, লাইক লিভোডোপা, কার্বিডোপা। কিছু কিছু আছে যে আপনি ডোপামিন বাড়াবেন শরীর ব্রেইনের অন্যান্য সিস্টেমকে ইনফ্লুয়েন্স করে, লাইক মনে করেন কেউ বলে একটা এনজাইমকে ইনহিবিট করে, কেউ বলে যে ডোপামিন রিসিপ্টরকে স্টিমুলেট করে। যাই হোক, ওই ডিটেইলে আমি আমার রোগীদেরকে নিয়ে কিছু ঔষধ দিলেন, কিন্তু আমি রোগীদেরকে বলি যে ঔষধ খেলে আপনার সিমটম কমবে, কিন্তু আপনার প্রোগ্রেশন কমবে না। আচ্ছা, কিন্তু প্রোগ্রেশন কমবে হচ্ছে এক্সারসাইজ করে। কাজে আপনার লাইফে এক্সারসাইজ হচ্ছে প্রধান বন্ধু, আপনার এক্সারসাইজ হচ্ছে প্রধান বন্ধু। আরেকটা জিনিস হচ্ছে রিহ্যাবিলিটেশন, ফিজিক্যাল থেরাপি, অকুপেশনাল থেরাপি অ্যান্ড স্পিচ থেরাপি। এই দুইটা হচ্ছে আপনার জীবনের বন্ধু। আপনার জীবনের শত্রু হচ্ছে দুইটা, একটা হচ্ছে অলসতা। অলসতা আপনাকে এক্সারসাইজ থেকে বিমুখ রাখবে, ডিজিজটা বাড়বে, আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন। আর একটা শত্রু হচ্ছে কষা, কনস্টিপেশন। এটা করলে যে ওষুধগুলো খাচ্ছেন সেটা কাজ করবে না। আচ্ছা আচ্ছা। সো আমি এম্পল টাইম ব্যয় করি কষা যাতে না হয় আর অলস যাতে না হয়, আমার রোগীরা ভালো থাকে। আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের অপ্রতুলতার বিষয়টা হচ্ছে রিহ্যাবিলিটেশন সেন্টার। একটা মাত্র রিহ্যাবিলিটেশন সেন্টার যেটা ইনস্টিটিউশনালাইজ, সেটা সিআরপি, কিন্তু সেটা ধরেন মিরপুর 14 কিংবা সাভারে। কিন্তু যারা ঢাকার এই প্রান্তে থাকে, লাইক বাড্ডা কিংবা এই মগবাজার কিংবা ধরেন এই সাইডে যারা থাকে এই রোডের, তাদের জন্য একটু অসুবিধা থেরাপি সেন্টার পেতে। তা আমাদের স্কয়ারে থেরাপি সেন্টার আছে, সেখানেও আমরা ভালো কেয়ার দিয়ে রোগীদেরকে ভালো রাখার চেষ্টা করি। একেবারে। কাজে মূল জিনিস হচ্ছে আমার রোগীদেরকে শরীর চর্চা এবং কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা। রাইট। একটা হলো যে পার্কিনসন্স ডিজিজ ইজ এ লাইফ চেঞ্জার ডিজিজ, ইটস এ নিউ ফর্ম অফ লাইফ। কাজে আপনার জীবনটার লাইফস্টাইলটাও করতে হবে নতুন ফর্মে। ঘুম থেকে উঠেই চিন্তা করতে হবে এক্সারসাইজ, ঘুম থেকে উঠেই চিন্তা করতে হবে যে কীভাবে স্বাচ্ছন্দ্যে মুভ করা যায় সেটা। একটা কথা চিন্তা করতে হবে যে ফ্যামিলি মেম্বাররা একটা বিশাল ফ্যাক্টর এখানে, কারণ তারা এই বাবাকে বা এই মাকে দেখেছে অন্যভাবে, এখন তাদেরকে কেয়ার করতে হবে। অনেক সময় তারা ফেটিগ হয়ে যেতে পারে, সেটা যেন না হয়। ফিজিওথেরাপির অ্যারেঞ্জ করতে হবে, এক্সারসাইজ অ্যারেঞ্জ করতে হবে। এই বিষয়গুলো অবশ্যই একটা সোশ্যালি একটা। আচ্ছা স্যার, আমি একটু জানতে চাইবো এক্ষেত্রে যিনি রোগী বা পার্কিনসন্সে আক্রান্ত আছেন তার মানসিক অবস্থাটা আসলে আমি একটু জানতে চাইবো। আপনি তো অনেক পেশেন্ট দেখেছেন এখন পর্যন্ত, তো তাদের সাথে কথা বলে আপনার কি মনে হয়েছে? তারা কি ধরনের মানসিক অবস্থার ভেতর দিয়ে আসলে যায় বা এটি তাদেরকে কিভাবে এফেক্টেড করে? অনেকে চিন্তিত হয়ে পড়ে, এই যে বললাম নিউ ফর্ম অফ লাইফ। আগে যে জিনিসটা দ্রুত পারতেন এখন পারছেন না, কাজে তারা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। কিন্তু আমি যখন এক্সপ্লেইন করে বলি যে ইউনো এক্সারসাইজ করলে এটা একটা ওয়ে আছে, ফিজিক্যাল থেরাপি, রিহ্যাব করলে এটার একটা পথ আছে, তখন তারা এনকারেজড হয়। মেইন জিনিসটা হচ্ছে ডিজিজটাকে জানা, অযথা দুশ্চিন্তিত না হয়ে পড়া। সেটার জন্য প্রয়োজন হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করা ফ্যামিলি মেম্বারদের মধ্যে এবং রোগীর মধ্যেও। আচ্ছা, তো আপনি বলছিলেন যে আসলে পার্কিনসন্স ডিজিজ কিন্তু আমাদের সমাজেই আছে, আমাদের আশেপাশেই আছে, কিন্তু এটি আসলে আনআইডেন্টিফাইড অর আনডায়াগনোসড অবস্থায় বেশিরভাগ অংশই রয়েছে। তো এক্ষেত্রে আসলে আপনি দর্শকদের কি বলতে চাইবেন? এটি কতটা গুরুত্বপূর্ণ আসলে ডায়াগনোস করা এবং আর্লি ট্রিটমেন্টের ইম্পর্টেন্স? ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে
এই রোগীর বুঝতে হবে যে কিছু কিছু মডিফায়েবল ফ্যাক্টর আছে যেগুলো প্রতিকার করা যায়, কিছু কিছু আছে প্রতিকার করা যায় না। আপনার বয়স হলে এই রোগ হয়, ইউ ক্যানট চেঞ্জ দেয়ার, রাইট। তারপর মনে করুন জেন্ডার একটা ব্যাপার আছে, পুরুষদের 1.5 গুণ বেশি হয় মহিলাদের থেকে, এটা একটা পয়েন্ট। সো ইউ ক্যানট অ্যাভয়েড দ্যাট। কিন্তু যেটা অ্যাভয়েড করতে পারেন, যেমন কিছু স্টাডিতে জানা গেছে যে যদিও এক্স্যাক্ট কারণ জানা যায় নাই, কিছু পরিবেশগত বিষয়ে জড়িত আছে, যেমন মনে করেন কালো ধোঁয়া, তারপরে মনে করেন যে দূষিত পদার্থ, তা পেস্টিসাইড, এগুলো থেকে এই পার্কিনসনের এর সাথে একটা অ্যাসোসিয়েশন পাওয়া গেছে। কাজে এগুলো থেকে অ্যাভয়েড করা। সচেতনতার মধ্যে আমি বলবো বাংলাদেশে ব্যাপক ভিত্তিকভাবে এটা সচেতন প্রয়োজন, যাতে জলবায়ু দূষণ, গাড়ির কালো ধোঁয়া, এগুলো থেকে দূরে থাকতে হবে। আরেকটা জিনিস আপনাকে না বললেই আজকের আলোচনা কমপ্লিট হবে না, সেটা হচ্ছে মেডিসিনের পাশাপাশি কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্ট। আমি সেটাই জানতে চাইছিলাম যে আসলে কোনো সার্জিক্যাল অপশন আছে কিনা। হ্যাঁ, এক ধরনের সার্জারি যেটা বিদেশে হয়ে থাকে, ডিবিএস, ডিপ ব্রেইন স্টিমুলেশন। সেটার জন্য ডিবিএস প্লেসমেন্ট ট্রেইনড নিউরোসার্জন প্রয়োজন। নিউরোসার্জন ডিবিএসটা মাথায় প্লেস করে দেবে, তারপর ওখান থেকে একটা তার স্ক্রিনের নিচ দিয়ে এখানে একটা ব্যাটারি সেট করে দেবে, আর একটা রিমোট একটা সুইচ থাকবে, ওইটাকে মেনটেন করবে হচ্ছে পার্কিনসন ডিজিজ স্পেশালিস্ট। সো ধরুন স্টিমুলেশন রিমোটে একটু বাড়ালাম, তার সিমটমটা কমলো, বাস ওইটাই তার ট্রিটমেন্ট। আবার 3 মাস পরে আসলো, এসে দেখলাম যে না, এখন আরেকটু স্টিমুলেশন প্রয়োজন, কিংবা তার এরিয়াটা বাড়ানো প্রয়োজন, স্টিমুলেশন এরিয়া। এগুলো একটা বিশেষ কায়দায় ওই রিমোট কন্ট্রোলের মাধ্যমে ওইটাই তার মেডিসিন হয়ে যায় তখন। তবে বাংলাদেশে নিনসে কিছু কিছু কাজ হয়, তা আমি একজনের সাথে কথা বলেছি, 16 সাল থেকে এই পর্যন্ত তার 8টা কেস করেছে, যেটা নাকি খুবই অপ্রতুল। একেবারে স্যার চমৎকার বলেছেন। আসলে পার্কিনসন্স ডিজিজ রোগটি নিয়ে খুব একটা আলোচনা আসলে আমরা করি না বা করা হয় না আমাদের। আজকে আমাদের দর্শকরা আসলে আপনার মাধ্যমে অনেক অনেক তথ্য পেয়েছে এবং আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মেডিনোভা ভালো থাকুন। আমরা এই অনুষ্ঠানে আজ আলোচনা করেছি পার্কিনসন্স ডিজিজ সচেতনতা নিয়ে। সবশেষে আমাদের স্যারের কাছেই জানতে চাইবো যে আমাদের দর্শকদের জন্য আপনার কোনো উপদেশ বা পরামর্শ আছে কি না, ছোট্ট করে একটু জানাবেন। শিওর। প্রিয় দর্শক, এখানে অনেক দর্শকই আছেন যারা আমার রুগী বসে দেখছেন, আপনারা হয়তো জেনে গেছেন, কিন্তু আজ যে মানুষটির পার্কিনসন্স ডায়াগনোস হলো বা ভাবছেন যে আপনার মধ্যে সেই স্লোনেস তৈরি হয়েছে, নিরাশ হবেন না, আপনি একা নন, আপনার পাশে আমরা আছি। আমি সুদূর আমেরিকা থেকে চলে এসেছি আপনাকে এই চিকিৎসা দেওয়ার জন্য। আমি স্কয়ারে বসি। আপনারা যদি মনে করেন যে আপনার বাবা বা মায়ের কারো এই ধরনের সংক্রান্ত হয়েছে, তাহলে আসুন, এবং অলওয়েজ মনে রাখবেন আপনার এক্সারসাইজ ইজ ইওর লাইফ। বলেছি চমৎকার। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, এতক্ষণ দেখছিলেন মেডিনোভা ভালো থাকুন। কথা বলেছি পার্কিনসন্স ডিজিজ, তার সচেতনতা এবং তার চিকিৎসা, প্রতিকার, প্রতিরোধের উপায়গুলো নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ও পরিবারের যত্ন নিন। আল্লাহ হাফেজ।